ভূতের গল্প। আমি রনিক, আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যেটা কিনা আমার জীবনকে বদলে দিচ্ছে। আমার বাসা ভোলা, কিন্তু আমি পড়ালেখার কারণে বরিশালে থাকা হয়। আমি সবেমাত্র এইচএসসি ১ম বর্ষের ছাত্র। ঘটনাটি ঘটে ২০০২ সালের ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখে। হঠাৎ জরুরি কোন একটা কাজে বাসায় যাওয়ার প্রয়োজন হয়। আমার বাসা ভোলার কোন একটি গ্রামে। জায়গাটির নাম সঙ্গতি কারণে বলা যাবে না। বরিশাল থেকে আমার বাসা ভোলা যেতে প্রায় ৫ ঘন্টা লাগে। ওই দিন বরিশাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যা সকাল ৭:৩০ পৌঁছে যায়। আর বরিশাল থেকে ভোলার শেষ লঞ্চ ভোর ৫:৩০। তাই যথারীতি গাড়িতে যাব বলে ভাবলাম। বরিশাল থেকে ভোলা যেতে ভেঙ্গে যেতে হয়, যারা গেছেন তারা অবশ্যই জানবেন। যাই হোক, শেষ গাড়ি ছিল সকাল ৭:২০ কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি সকাল ৭:৩০। আমি ভাবলাম অটোরিকশা বা মোটরসাইকেলে যাব। বাসে যেতে গেলে লাহার হাট যেতে হয় এবং লাহার হাট থেকে ফেরিতে প্রায় ২.৫ ঘন্টা সময় লেগে যায় এবং লাহারহাটের বাস বরিশালের নদীর ওপার থেকে ছাড়ে। ঘটনা এখান থেকে শুরু। নদী পার হতে আমি নৌকায় উঠলাম। বলে রাখা ভালো, নদী পার হতে ৩ টাকা ভাড়া লাগে। যথারীতি পকেট থেকে ৫ টাকা ভাড়া বের করে দিলাম। কিন্তু নৌকার মাঝি বলল, বাবা তোমার নৌকার ভাড়া লাগবে না। আমি অবাক হয়ে বললাম, কেন চাচা, সবার কাছ থেকে ভাড়া রাখছেন, আমার কাছ থেকে রাখবেন না কেন? তিনি উত্তরে বলল, বাবা আগের দিন তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে, আজ তার প্রতিদান দিচ্ছি। আমি অনেক জোরাজুরি করতেও সে নিল না। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলাম। যাই হোক, নৌকা নদীর ওপারে চলে আসলো। আমি নৌকার পিছনে ছিলাম, তাই সবার শেষে নৌকা থেকে নেমেছিলাম। যেই নামতে যাব ঠিক তখনই মাঝি ডাক দিল, রায়হান বাবা সাবধানে যেও, সব সময় আল্লাহকে স্মরণ কইরো, বাবা সাবধানে যেও, সাবধান। এমন ভাবে বলতে রইল যেন সামনে আমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এর মধ্যে সবচেয়ে অবাক করার বিষয় হলো মাঝি আমার নামটা জানলো কিভাবে। যাই হোক, আমি ভাবতে ভাবতে নৌকা থেকে নামলাম। ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র আধা মিনিট। আমি যখন বাস স্ট্যান্ডে গেলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত তখন ৮টা। বাস স্ট্যান্ডে বাস আছে ছাড়াবে সকাল ৮:৩০। যথারীতি গাড়িতে উঠলাম। গাড়িতে যাত্রী ছিল ১৫ জন। রাতের গাড়ি, এজন্য হয়তো যাত্রী কম মনে মনে ভাবতে রইলাম। সামনের দিকে ড্রাইভারের ঠিক পিছনেই বসার পর মনে হলো আমি নৌকায় ছোট একটা ব্যাগ ফেলে রেখে আসছি, তাতে আম্মুর অনেক মূল্যবান ঔষধ আছে। আমি ঘড়িতে দেখলাম সকাল ৮:১৫ বাজে। গাড়ি ছাড়তে আরও ১৫ মিনিট। আমি আর দেরি না করে সোজা নৌকার উদ্দেশ্যে ঘাটে চলে গেলাম ব্যাগের সন্ধানে। অনেক খোঁজাখুঁজি করার পরও মাঝিকে পেলাম না। ঘাড়ি দিকে তাকালাম, সকাল ৮:২৮ বেজে গেছে। আর ২ মিনিটের মধ্যেই গাড়ি ছেড়ে দিবে, যার কারণে ব্যাগের আশা ছেড়ে দিয়ে গাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। আমি আগেই গাড়ির সিটে যেয়ে তাকাতেই দেখতে পেলাম সেই ব্যাগটি আমার সিটের উপর রাখা। আমি একটু অবাক হলাম, এটা কিভাবে সম্ভব যে ব্যাগ আমি ৩০ মিনিট আগে নৌকায় ফেলে আসলাম, সেটা এখানে কিভাবে আসলো? এর উত্তর আমার এখনো অজানা রয়ে গেল। যাই হোক, গাড়িতে বসে এটা ওটা ভাবতে রইলাম। গাড়িটি ছাড়ল সকাল ৮:৪০। সবকিছু ঠিকঠাক। বরিশাল থেকে লাহারহাট যেতে ৫০ মিনিট লাগে। ১০ মিনিট পর কন্ডাক্টর যারা তারা ভাড়া কালেক্ট করা শুরু করলো এবং বাসের সামনে থেকে তারা ভাড়া কালেক্ট করা শুরু করে। ওই দিন সবার সামনের সিটে বসার পরও ঠিক পিছনের সিট থেকে ভাড়া কালেক্ট করতে শুরু করলো। ভাবলাম হয়তো কন্ডাক্টরের ভুল। সব ভাড়া উঠানোর পর কন্ডাক্টর ড্রাইভারের পাশে এসে তার সাথে কথা বলতে রইল। আমি ডাকলাম, মামা ভাড়া নেন? কন্ডাক্টর বলল, আপনার ভাড়া দেওয়া লাগবে না মামা। আমি জানতে চাইলাম, কেন? সবার কাছ থেকে তো ভাড়া নিচ্ছেন, তাহলে আমারটা নিবেন না কেন? উত্তরে কন্ডাক্টর সেই মাঝির মতো একই উত্তর দিল, তুমি একদিন আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে, আজ আমি তার শোধ দিলাম। আমি এবার একটু ভয় পেলাম, তাই কথা আর না বাড়িয়ে চুপচাপ ভাবতে রইলাম কি হচ্ছে এসব আমার সাথে। লাহার্টে পৌঁছাতে সকাল ৯:৩০ বাজল। ফেরি ছাড়বে ১০টায়। তাকিয়ে দেখলাম ফেরি এখনো ঘাটে আসেনি। ঘাটে আসা মাত্র দেখলাম একটা চায়ের দোকান খোলা এবং আশেপাশে একটা মাত্র চায়ের দোকান। আমি ভাবলাম হাতে এখনো সময় আছে, আমি চা খেয়ে নিই। যথারীতি চায়ের দোকানে গেলাম। দোকানদার অনেক বয়স্ক মানুষ, পাঞ্জাবি পরা, মুখে সাদা লম্বা দাড়ি।
আমি কাছে যেতেই বলল, বাবা চা খাইবা? পথে কোন সমস্যা হয় নাই তো? আমি বিস্মিত হয়ে বললাম, কোন সমস্যা হয়নি, চা দেন। তিনি আমাকে নরমাল কাচের গ্লাসে চা দিলেন। আমরা জানি দোকানে সাধারণত চা কাপে দেওয়া হয়, আর চায়ের কালারটা অস্বাভাবিক। যাই হোক, আমি চায়ের গ্লাসটা হাতে নিয়ে দোকান থেকে কিছুটা দূরে সরে বাসায় কল করে জানিয়ে দিলাম সব। বাসা থেকে দোয়া দুরুদ পড়তে বলল। দোকানদারের চায়ের গ্লাসের কথা বলতে, চাটা খেতে বারণ করলো, ফেলে দিতে বলল। কলটা কেটে আম্মুর কথা মতো চাটা ফেলে দিয়ে দোকানদারের কাছে গেলাম। দোকানের কাছে গিয়ে যা দেখলাম, সেটাতে আমার সেন্সলেস হয়ে পড়ার মতো অবস্থা। যেয়ে দেখি ওখানে কোন চায়ের দোকানই নেই, সব কিছু উধাও। চায়ের দোকান বলতে কিছুই নেই, শুধু ফাঁকা জায়গা। দোকানের পাশে একটা গাছ ছিল, ওইটা ঠিকই আছে। আমি হাতের দিকে তাকাতেই দেখতে পারলাম গ্লাসটি হাতে ঠিকই ধরা। অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছি, কি করব কিছুই বুঝছি না। এমন সময় একটা অ্যাম্বুলেন্সের শব্দের আওয়াজ আমার কানে ভেসে আসতে রইল। যাই হোক, ঘাটে এসে দেখলাম একটা অ্যাম্বুলেন্স আসছে। আমি অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও তার সহকারী রয়েছে। তাদের সাথে কথা বলে জানলাম তারা ঢাকা থেকে রোগী নিয়ে আসছে, এখন তারা ফিরছেন এবং তারা পাশের গ্রামেই যাবে। আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং তাদের সাথে যাব ভাবলাম, কারণ রাত্রে গাড়ি পেতে ঝামেলা। যাই হোক, ঘাটে ফেরি চলে আসলো। অ্যাম্বুলেন্স যথারীতি ফেরিতে উঠল। ফেরিতে যানবাহন বলতে শুধু অ্যাম্বুলেন্স আর সাথে আমিষ বাদে ৩ জন যাত্রী। ফেরি ছাড়ল রাত সকাল 10:40 মিনিটে। আমি অ্যাম্বুলেন্সে ব্যাগ রেখে বসলাম এবং ড্রাইভারের সাথে কথা বললাম। হঠাৎ ফেরি বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম হয়তো যান্ত্রিক কোন সমস্যা। ফেরির কি হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম। ফেরির ইঞ্জিনের কাছে গেলাম, দেখলাম কেউ নেই। ইঞ্জিন মাস্টার বিচের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা সবাই জানি ফেরির ড্রাইভারের সিটটা একটু উপরে হয়। আমি সিঁড়ির কাছে যেতেই ফেরি চলতে শুরু করলো এবং একদম মাঝনদীতে ফেরি। তারপরও আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে রইলাম। ড্রাইভারের সাথে কথা বলবো বলে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে কি মনে করে নিচে তাকাতেই যা দেখলাম, তা ভাবতেই আমার এখনো গা শিউরে উঠে। নিচে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স নেই এবং কোন লোকও নেই, পুরো ফেরি ফাঁকা। এটা দেখা মাত্র আমি প্রচণ্ড শোকট খাই। কিছু না ভেবে আমি ড্রাইভারের দরজায় নক করি, ড্রাইভারের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য। দরজা ভিতর থেকে আটকানো ছিল। 2-3 বার নক করার পরও দরজা ভিতর থেকে খুলল না। সবচেয়ে অবাক করার বিষয় হলো ড্রাইভারের কেবিনে কোন মানুষ নাই। ফেরির স্ট্যারিং একা একা ডানে বামে ঘুরছে। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, সেন্সলেস হয়ে ওখানেই পড়ে যায়। যখন সেন্স ফেরে তখন দেখি আমি আমার নিজ বাসার বিছানায় শুয়ে আছি। তখন বিকাল 4টা। আমি এভাবে কিভাবে আসলাম জিজ্ঞেস করতে আব্বু বলল আমি আসতে দেরি করাই। আব্বু রাত 1টার দিকে বাসা থেকে বের হয়ে যায় এবং বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডে রওনা দেয়। 2 কিলোমিটার পর আব্বুর মোবাইল থেকে একটা কল আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে, কাকা আপনি কোন টেনশন নিয়েন না, আপনি আলামিন মসজিদের কাছে যান, ওখানে রায়হানকে পাবেন, এইটুকু বলে লাইন টাকেটে দিল। রিপ্লাই দেওয়ার কোন সুযোগ দিল না, বলে রাখা ভালো আমার বাসা থেকে আলামিনের মসজিদের দূরত্ব 10 মিনিটের এবং ওইটার পাশ দিয়ে একটু আগে আব্বু এসেছে, তখন তিনি আমাকে ওখানে দেখেন নাই। যাই হোক, আব্বু তাড়াতাড়ি মসজিদে আসলেন। এসে দেখলেন মসজিদের বাইরে জানাজার যে খাটটি রয়েছে তার পাশে আমি সেন্সলেস অবস্থায় পড়ে আছি এবং 2টা জানাজার খাটের মধ্যে পড়ে আছে আমার ব্যাগটা। এই অবস্থা দেখে আব্বু মসজিদের ইমাম সাহেবকে ঘুম থেকে ডেকে তুলেন এবং আমাকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে আসলেন। 3-4 দিন পর আমি সুস্থ হয়। যাই হোক, ঘটনার পরদিন রাতে আমি কি মনে করে মানিব্যাগ চেক করতেই দেখতে পেলাম আমার মানিব্যাগে অতিরিক্ত 200 টাকা আছে। আমার স্পষ্ট মনে আছে বরিশাল থেকে ভোলা রওনা দেওয়ার সময় আমার মানিব্যাগে 740 টাকা ছিল। মানিব্যাগে এর চেয়ে বেশি 1 টাকাও ছিল না। আর মানিব্যাগে 100 টাকার কোন নোটও ছিল না। এখন 2টা 100 টাকার নোট, যেটা কিনা এখনো আমার কাছে রেখে দিয়েছি। অবাক করার বিষয় হলো যে লোকটি আব্বুকে কল করে আমার অবস্থান জানিয়েছিল। আব্বুর রিসিভার কল লিস্টটা চেক করে দেখলাম সেই
নাম্বারটি ওখানে ছিল না। আরও একটি অবাক করার বিষয় হলো, খোঁজ নিয়ে দেখলাম সেদিন রাতে ফেরি চলাচল নাকি বন্ধ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, ফেরি চলাচল যদি বন্ধই থাকে তাহলে আমি কিভাবে নদী পার হলাম? আর ফেরি থেকে আমার বাড়ি হচ্ছে 109 কিলোমিটার। এত বড় দূরত্ব আমি কিভাবে অতিক্রম করলাম? মাঝি, বাসের ড্রাইভার, আমার ব্যাগ পাওয়া, এমন হাজারো প্রশ্ন মনের ভিতর ঘুরপাক খেতে রইল, যার উত্তর আমার আজও অজানা।